আসসালামু আলাইকুম। পিঙ্কিডোর লাইফস্টাইল ব্লগ চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। আশা করি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বেশ অনেকটা দিন পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। আমার কিছু আপুরা হয়তো আমার উপর খুব বেশি রেগে আছেন, খুব বেশি ক্ষেপে আছেন আমি কেন এত দেরিতে ভিডিও দিই। আজকের ভিডিওটা আমি আমার একটা প্রিয় আপুর কমেন্ট পড়ে শুরু করছি। আমি যখন ভিডিও দিতে অনেক বেশি দেরি করছি, তো আপু আমার খোঁজ খবর নিচ্ছেন, সে সাথে কিন্তু অনেকটা রেগে আছেন, যেটা আমি আপুর কমেন্ট পড়ে বুঝতে পেরেছিলাম। তো আখিমনি আপু বলেছিলেন যে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আপনি এত লেটে ব্লগ দেন কেন? খুব মিস করছি। তো আপুর কমেন্টের মাধ্যমে আপুর আমার খোঁজ খবর নিচ্ছে, আর উনি যে আমার উপর রেগে আছে সেটাও বুঝতে পেরেছি। রাগ হয়ে বা অভিমান হয়ে কথাটা বললেও তিনি কিন্তু আমাকে অনেক বেশি মিস করছেন। আমিও আপু আপনাদের অনেক বেশি মিস করছিলাম। আমার গত ভিডিও দেওয়ার পর ভেবেছিলাম আমি ঈদের আগে একটা ভিডিও দিতে পারবো, যখন আমি বাসা থেকে বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পর ভিডিও করতে পারবো কিনা সেটা আমি শিওর ছিলাম না, তবে বাসা থেকে ভিডিও করব সেটাই মনস্থির করেছিলাম। পরে সেটাও কন্টিনিউ করতে পারলাম না। তো ভিডিওটা এতই ছোট ছিল যে আমি সেটা আপনাদের সাথে আর কিভাবে শেয়ার করব। তবে এই ভিডিওর শেষে কিন্তু ওই ভিডিওটা অ্যাড করে দিয়েছি। আজকের ভিডিওটা হয়তো একটু এলোমেলো লাগবে, এর জন্য আগে থেকে সরি বলে নিচ্ছি। বেশ অনেকদিন পর বাসায় আসাতে আমার সব কাজ যেন এলোমেলো হয়ে আছে। কোন কাজ ছেড়ে কোন কাজ আগে শুরু করব। তো কাজও করছি, মাঝে মাঝে এর ফাঁকে আপনাদের জন্য একটু ভিডিও করে নিচ্ছি। আমার একটা ফ্রেন্ড জানতে চেয়েছিল এই মানি প্ল্যান্ট গাছগুলো সম্পর্কে, কিভাবে আমি কাটিং করি বা পানিতে রাখি। তো ওর জন্যই আমি ভালোভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে শিকড় সহ কোন অংশটুকু রাখতে হবে আর কোন অংশটুকু কেটে ফেলে দিতে হবে। যেভাবে কাটিং করেছি এভাবে করে কাটিং করে পানিতে রেখে দিলে শিকড় চলে আসবে। 2-1 দিন পর পর পানিটা চেঞ্জ করে দিলেই হবে। শিকড়টা যখন চলে আসবে তখন মাটিতে বসিয়ে দিলে গাছ হয়ে যাবে। বাড়ি থেকে আসার সময় আমার মা কিছু রান্নাবান্না করে দিয়েছিল। বাসায় আসলে আবার কোথায় কি আবার রান্নাবান্না করা, এর ঝামেলা করতে হবে, সবসময় করে দেয়। তো এবারও আসার সময় করে দিয়েছে, কিছু রান্না করে দিয়েছে, কিছু আবার কাঁচা অবস্থায় নিয়ে এসেছি। তো মুরগিটা তো রান্না করাই আছে, শুধু আমি ঝোলের জন্য পানি দিব আর কয়েক টুকরো আলু দিব। প্রতিদিনের মতো আজকে আপনাদের কাছে একটা অনুরোধ থাকলো, আপনি যদি ভিডিও দেখতে দেখতে এ পর্যায়ে চলে আসেন তো আপনি নিশ্চয়ই আমার ভিডিওটি পছন্দ করেছেন বা আপনার কাছে ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আপনি যদি এই ধরনের ভিডিওগুলো আরও দেখতে চান তো আপনি চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কচুর শাক ভাজি কিন্তু আমার খুব পছন্দের। আমার মায়ের হাতের কচুর শাক ভাজি খুবই মজার। প্রতিবারই যখন বাড়িতে যাই তখন কচুর শাকটা ভাজি করবে। তো এবার বাড়িতে যাওয়ার পর কেন জানি খাওয়া হয়নি। তো আসার সময় আম্মু দিয়ে দিয়েছে, কেটে বেছে পরিষ্কার করে। তো এখন শুধু আমি একটু লবণ আর একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর একটা ডাল ঘুটনি দিয়ে কেটে নিচ্ছি আর পানিটা একদম শুকিয়ে নিব। তো একদম সিম্পল ভাবে যেভাবে আমার মা কচু শাকটা ভাজি করে, চলো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, তো পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, সেই সাথে সামান্য পরিমাণে গোটা জিরা দিয়েছি। একটু বেশি করে কুচনো রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর ঝালের জন্য কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে সামান্য পরিমাণের ধনিয়া জিরা গুঁড়া দিচ্ছি। তো এখন সিদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিচ্ছি। সবটাকে তো কাজ ভাজি করব না, অর্ধেক পরিমাণ রেখে দিয়েছি। শাকটা যখন এভাবে নাড়তে নাড়তে একদম শুকিয়ে আসবে তখনই শাকটা নামিয়ে নিতে হবে। শাকটা যেহেতু আমি লবণ দিয়ে আগে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেজন্য আর লবণের প্রয়োজন হয়নি। শাকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, একদম সবুজ কালারটা এসেছে, গরম গরম ভাতের সাথে খেতে বেশ ভালো লেগেছিল। আমার মনে হয় সব মায়েরাই এমন হয়, তাই না? বাড়িতে গেলে তো এটা সেটা রাখবে, ওগুলো খাওয়াবে, আবার আসার টাইমে কি দিবে এটা সেটা নিতে নিতে একটা বড় বস্তা বানিয়ে ফেলবে। তো আবার এগুলা নিয়ে যাত্রাপথে আসার টাইমে অনেক বেশি কষ্ট, এটা মাও বুঝে। তাও কি করবে, আমাকে এগুলা দিতে পারলে যেন উনি খুশি।
তো রাজিফার জন্য কয়েক ধরনের আমসত্ত্ব বানিয়েছে, তার মধ্যে কি যেগুলো পাতলা ছিল সেগুলো সে ওই বাসায় এই বাসায় খেয়ে ফেলেছে, আর যেগুলো আমসত্ত্বের মোরব্বা বলে এটাকে নাকি, তো এগুলো এখনও আছে। তো সেটাই একটা কাঁচের জারে নিয়ে নিচ্ছে। আর সেই সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে কিছুটা আমের আচার করে দিয়েছে। তো এগুলোকেও ছোট্ট একটা কাঁচের জারের মধ্যে নিয়ে নিচ্ছি, এটা টেবিলে রাখবো, খাওয়ার সময় এখান থেকে নিয়ে খাওয়া যাবে। আমার কেন জানি আচার শুধু শুধু খাওয়ার চেয়েও খিচুড়ির সাথে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আচ্ছা, আগে থেকে বলে রাখি এই ভিডিওর অংশটুকু হচ্ছে অন্য আরেক দিনের। যখন 2 দিনের জন্য একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম, ওখান থেকে এসে দেখি আমার রান্নাঘরে এত পিঁপড়া। এই বাসায় উঠেছে প্রায় আমি 4 বছরের মতো হয়ে যাচ্ছে। তো কখনো আমি পিঁপড়া তেমন একটা দেখতাম না। তবে হ্যাঁ, একদিন দেখেছিলাম। তো ওগুলোকে আমি একটা সিস্টেম করে না আসা বন্ধ করে দিয়েছিলাম। আর কখনোই দেখিনি আমার রান্নাঘরে পিঁপড়ে উঠতে। তো আজ আবার দেখলাম এভাবে পিঁপড়ে উঠছে। গতবার যেভাবে পিঁপড়ে আসা বন্ধ করেছিলাম, ভাবলাম এবারও সেটাই করতে হবে। আমার এই ধরনের আইডিয়াগুলো আপনারা দেখলাম খুব পছন্দ করেন। তো আপনাদের জন্য একটা ভিডিও করে নিলাম। যদি আপনাদের কারো উপকারে আসে, এর জন্যই। এই আইডিয়াটা পুরোপুরি আমার। মজার ছলে করতে গিয়ে আইডিয়াটা ভালোই কাজে দিয়েছিল। রান্নাঘরে যদি একবার এ ধরনের পিঁপড়া, মাছি বা তেলাপোকা আসে, তাহলে জীবন একদম অতিষ্ঠ করে ফেলবে এরা। তো আমি পুরো রান্নাঘরটাই দেখেছি, কোথাও কোনো অংশে আর পিঁপড়া উঠেনি, শুধু এই জায়গাটাতেই পিঁপড়া উঠেছিল। আচ্ছা, মনে হয় পিঁপড়া ওষুধ দিয়ে মারাচ্ছে। পিঁপড়া যেই জায়গাটা দিয়ে আসছে বা কোন জায়গাটা দিয়ে পিঁপড়া আসা রাস্তা করেছে, ওই জায়গাটা বন্ধ করে দিলে তো হয়। তো এই ভেবে আমি কি করেছি, পিঁপড়া যে জায়গা দিয়ে আসার রাস্তা করেছে সেই জায়গাটা খুঁজে বের করেছি। আমার বাসায় আগে থেকে কিছুটা অল্পট্টি ছিল, সেটাকে একটু পানি দিয়ে গুলে ছিদ্রগুলো বন্ধ করে দিচ্ছি। চাইলে এখানে টাইলসে যে পুডিংটা ব্যবহার করে থাকে ওইটাও দিয়েও এই কাজটা করে নিতে পারেন। প্রথমত জানালার এই অংশটুকুর মধ্যে লাগিয়ে দিচ্ছি। এখান থেকে দেখছি বেশি পিঁপড়া উঠছে। তো সিলিকনের হ্যান্ড গ্লাভসটা দিয়ে লাগাচ্ছিলাম, তো ওটা দিয়ে ভালোভাবে ফিনিশিং হচ্ছিল না, তো এর জন্য সরাসরি হাত দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। এখন দেখছি টাইলসের মধ্যে কোথা থেকে পিঁপড়া আসা যাওয়া করছে। টাইলসের মাঝে যে জয়েন্টগুলো আছে পুডিং দিয়ে লাগানো হয়, ওই পুডিংটার মধ্যে কিন্তু ছোট ছোট ছিদ্র, আপনাদেরকে কিন্তু আমি প্রথমে দেখিয়েছিলাম। তো ওই ছিদ্রগুলোই ভালো করে বন্ধ করে দিচ্ছি। ভালো করে খেয়াল করে লাগাতে হবে আসলে ছিদ্র এগুলো ছাড়া কি আরও কোনো জায়গায় আছে কি না। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওর এইটুকু অংশ একটু স্কিপ করে নিই, ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আইডিয়াটা কেমন লেগেছে আমি জানি না, তবে আমার বেশ উপকারে এসেছে। শুধুমাত্র পিঁপড়া আসা রাস্তা বন্ধ করলে হবে না, সেই সাথে রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে যাওয়ার আগে মোটামুটি ফ্রিজটা একদম খালি করেই গিয়েছিলাম, শুধু গরুর মাংসটাই ছিল। তবে কিছু চিকেন উইংস ম্যারিনেট করা ছিল, তো এগুলো দিয়ে আজকে সন্ধ্যায় নাস্তা বানাচ্ছি। এই চিকেন হানি উইংসটা খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে। ওর স্কুলে টিফিনে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু এগুলো নিয়ে এসেছিলাম। তো সব খেয়ে শেষ করতে পারিনি, বাকি যেগুলো ছিল সে বাড়িতে যাওয়ার আগে সবাই মিলে খেয়ে নিচ্ছি। উইংসটা ভেজে নেওয়া হয়ে গেলে এই পাশে আমি সসটা রেডি করছি। বাচ্চারা কিন্তু এ ধরনের চিকেন উইংসগুলো খেতে খুব বেশি পছন্দ করে। এখন যেহেতু ওর সাথে আমরাও খাবো, তো সব ধরনের সসের সাথে কিন্তু আমি মরিচের গুঁড়োটাও দিয়েছিলাম যেন আমাদেরও খেতে ভালো লাগে। একটা প্যানে সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা একটু লাল হয়ে আসলে আগে থেকে যে সসের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আগে থেকে যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে নিব। আমার গত ভিডিওতে একজন আপু জাকারিয়া আইডি থেকে বলেছিলেন কেকের রেসিপিটা যেন শেয়ার করি। তো ইনশাল্লাহ আপু সামনের ভিডিওতে অবশ্যই শেয়ার করব। সেই সাথে অন্য আপুদের যে ধরনের অনুরোধের ভিডিও ছিল সেটাও ইনশাল্লাহ দিয়ে দিব। আর আমি কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।